ইতিহাসে টাঙ্গাইল সম্পর্কে যা জানা যায় তা হলো আজ থেকে ৫-৫.৫ বছর পূর্বে বৃহত্তর ময়মনসিংহের অধিকাংশ অঞ্চলই সমুদ্রগর্ভে নিমজ্জিত ছিল। শুধুমাত্র মধুপুর ভাওয়াল বনাঞ্চল শৈলশিলার উচ্চতা নিয়ে বিরাজ করেছিল। ধারণা করা হয় যে সোমেশ্বরী নদীর পাড়ে গারো পাহাড় হতে ভাওয়ালগড় পর্যন্ত যে পাহাড়মালা সেগুলোই হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম স্থলভাগ। এই স্থলভাগের বড় অংশ টাঙ্গাইল জেলার অন্তর্গত। কাজেই এ জেলার জনবসতির ইতিহাস ও ঐতিহ্য সুপ্রাচীন। টাঙ্গাইল শহর থেকে উত্তরে অদূরে কালিহাতী উপজেলা। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরীর জন্মস্থান এই উপজেলাতে। যমুনা, বংশী, সাপাই, ঝিনাই এসব নদী কালিহাতীর উপর দিয়ে প্রবহমান। ঝিনাই নদীর পাড় ঘেঁষেই আব্দুল বাকির চায়ের দোকান। এই বয়সের ভারে নুর্য বাকির যেখানে বিশ্রামে অবসর পার করার কথা, সেখানেই তাকে পরিশ্রম করেই জীবনযাপন করতে হয়। স্ত্রীকে নিয়ে সকালেই হাজির হয় টঙের ঘরে। শুরু হয় সারা দিনের কর্মব্যস্ততা। আড্ডা নিয়ে ঘুরে বেচছে, বাল্টির মধ্যে পানি নিয়ে, ক্রিম বিস্কুট কাতির মধ্যে নিয়ে 1 টাকা করে দাম। আমি তো জিজ্ঞেস করছি যে ক্রিম বিস্কুটটা কত চান গো? কয় 1 টাকা দাম। আমি কইছি যে 8 আনায় দিবেন। আমার কয় যে 8 আনায় ক্রিম বিস্কুট মুখে যাইতো না। পরে আমি বাইতেইলাম, আমি তোর 8 করে বাইতেইয়া এনই এই গ্রামে বোনের বাড়িতে থাকি। বাইতে এলাম, আইয়া পরে তারপরের দিন সকালে না আমি আল্লাহর নাম নইয়া কিছুটা অবসর নইয়া গেলাম সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ যাইয়া আমি ক্রিম বিস্কুট 600 ক্রিম বিস্কুট কিনলাম, মানে 60টা সৌ আইনা বেশি মোর 80টা সৌ। এই তো পরে ওই ক্রিম বিস্কুট বেচতে বেচতে এর মধ্যে একজন বেকারি দিয়ে হালাইলাম আমাদের মজাকার। তার স্ত্রী রমেশা খাতুন অন্য গৃহবধূর মতো ঘরে বসে থাকে না। স্বামীর কাজে সাহায্য করার জন্য এসেই দোকানঘরটা ঝাড়ু দেয়, চায়ের কাপ কেটলি পরিষ্কার করে, ধৌত করে। আব্দুল বাকি চুলায় আগুন জ্বালিয়ে চায়ের পানি বসিয়ে দেয়। ও তো বেকারি কইরা লইয়া 30 বছর চালাইলাম, 20-30 বছর কারখানা চালাইছি। চালানোর পরে চালাইতে ভালো লাগে না, পরে বেকারি বাদ দিয়ে পরে দিলাম আমি চার দোকানে করলাম 8-9 বছর। সে আগুনের শিখা রমেশা চেয়ে চেয়ে দেখে। তার মনের গহীনে অনেক আগুন, যা তাকে প্রতিনিয়ত দগ্ধ করে। তার স্মৃতি শৈশব কৈশোরে ফিরে যায়। দূর দূরান্ত হতে লোকজন চায়ের স্বাদ নিতে আসে। ঘরের উপরে প্লাস্টিকের ছাউনি, টেবিল বেঞ্চ, সামনে চৌকিতে রাখা LED টেলিভিশন। টিভি এনে দিছি, কাস্টমার যাতে বেশি হয়। চার দোকানে টিভি থাকলে কাস্টমার বেশি হয়, এই কারণে টিভি এনে দিছি। চায়ের দোকান গ্রামের মানুষের মানসিক বিশ্রামস্থল। দীর্ঘ সময় বসে লোকজন টেলিভিশনে নাটক, সিনেমা দেখে, রাজনৈতিক আলোচনা করে, আড্ডা জমায়। চায়ের সাথে বিড়ি, সিগারেট, কলা, বিস্কুট এসবও বিক্রি হয়। আমি কালিহাতী বগারুর, সেখানে মাংস ব্যবসা করি। আর এখানে বাকি মামু, উনি একটা গরিব মানুষ, খুব নিরহ একটা লোক। ইচ্ছা করলে উনি ভিক্ষা করে খাইতে পারতো, কিন্তু উনি তা করে নাই। উনি একটা চার দোকান দেয়, চা বিক্রি করে উনি চলে। আর এই জায়গায় সবাই চা খেতে আসে। এখানে দরিদ্র দিকে মানুষ চা খাবার জন্য আসে। আর এখানে ঠান্ডা একটা জায়গা, এই জন্য এখানে চা খাতে আসে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো। আব্দুল বাকি ক্লান্ত হলে দোকানের উত্তর পাশে তাস খেলা দেখে বিশ্রাম নেয়। রমিসা তখন চা বানিয়ে পরিবেশন করে। স্বামী স্ত্রী দুজনের গভীর ভালোবাসা, তাদের পারস্পরিক সহযোগিতা
বিস্মিত করে ক্রেতাদের। এরকম ইও নাই যে অন্য কিছু করে খাবে, বয়স হয়ে গেছে, দৌড়াদৌড়ি তার মনে করেন এত হবে না, বিদায় তার ওয়াইফ নিয়ে সেই দোকান চালায়, সংসার কষ্টে মনে করেন পরিচালনা করে। এটা পছন্দ করে না বিদায় হাত পাতে না, নিজে যেটুক পারে ওইটুক করেই সংসার চালায়। 8 বছর বয়সে আব্দুল বাকি পিতৃহারা হয়। পরিবারের 7 জন সদস্য। সহায় সম্বলহীন অভাবের সংসারে তার মমতাময়ী মা দিশেহারা হয়ে ওঠে। বসতঘর বিক্রি করে কিছু টাকা হাতে নিয়ে ভারতের আসামে চলে যায়। আসামে তাদের মামার বাড়ি। মামা তাদের আশ্রয় দিলেও পাসপোর্ট ভিসা না থাকায় সেখানে সমস্যা হচ্ছিল। মামার মৃত্যুর পর 3 বছরের মাথায় আসাম ছেড়ে তাদের চলে আসতে হয়। আবার সেই জীবন সংগ্রাম। টাঙ্গাইল অঞ্চলের জনপ্রিয় খেলা হাডুডু। হাডুডু দলে অংশগ্রহণ করে কিশোর আব্দুল বাকি। খেলায় অসাধারণ নৈপুণ্যের জন্য তার দলটিকে জেলার বিভিন্ন অঞ্চলে ভাড়া করে নিত। এর থেকে বাকি কিছু আয় হতো। এই আয় দিয়ে বাকি কোনো রকমের সংসার চালাতো। বয়সের ভারে রোগ শোকে আক্রান্ত আব্দুল বাকি। সারাদিনের উপার্জন সব খরচ হয়ে যায়। ঠিকমতো চিকিৎসা সেবা নিতে পারে না। তার শক্ত মনোবল, কর্মপ্রেরণা তাকে বাঁচিয়ে রাখে। অন্যের মুখাপুত্রি হতে কারো কাছে হাত পাততে সে নারাজ। আগে ভালো আসালো হন বাগে খানে আমার কপালে নাই কে হন কি করবো, আফসোস করলো না। আল্লাহ দি সালাম আল্লাহ দিছি, যা নাগলা সাল কালা বাউস নাগলা। আমি তো ডরাইছি কইছি যে হাই যাবো কালাকে বাউস নাগলাকে আইয়া গেছে, হ্যাঁ দমদম করে গেছে আইছে। আমি তো ডরাইছি কোনো সুম, তাহলে এখন তার ভাগ্যে যে হইছে আবার যে ওই যাবো গা, আমি জীবনে কল্পনা করছিলাম না। সন্ধ্যা ঘনিয়ে আসে। কখনো বাকির মনে উঁকি দেয় বিষণ্ণতা। জীবনের সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। টং ঘরে বাতি জ্বালায়। বিদ্যুতের আলোয় ঝলমল করে তার টং ঘর। সন্ধ্যায় ঝিনাই নদীর প্রবহমান সুর ভেসে আসে। রাত 9টায় তারা চুলা নিভিয়ে ঘর গুছিয়ে বাড়ির দিকে রওনা হয়। জীবনের নানা হিসেব নিকেশ মনে উঁকি দেয়। তবু তারা দুজন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলে।